সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আইএস আছে, আইএস নেই। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, এবং রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রেখে, আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে আমরা যেটা করি, শিরোনাম সেটা একটু দেখে নিয়ে এসে আমরা আলোচনা শুরু করব। বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা। জাপানি নাগরিকের লাশ গ্রহণের জন্য রংপুর মেডিকেলে গেল প্রতিনিধি দল। হত্যা মামলায় বিএনপি নেতা রাশেদুন নবী 10 দিনের রিমান্ডে। ধর্মমতের বিরোধ সহ কয়েকটি বিষয় মাথায় রেখেই খিজির খান হত্যার তদন্তে নেমেছে পুলিশ। ব্যক্তিগত শত্রু ছিল না, দাবি পরিবারের। চলতি বছরে 7% প্রবৃদ্ধি অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর। বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আন্তরিকভাবে কাজ করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে প্রথম শিরোনামটি আছে, বিদেশি নাগরিকদের হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব তদন্ত হচ্ছে, বললেন, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। আজকে একটা ব্রিফিং ছিল। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আপনি আমাদেরকে একটু নিরাপত্তা বিষয়গুলো নিয়ে বলবেন, যেহেতু নিরাপত্তার বিষয়গুলো নিয়ে প্রশ্ন এসছে। 2 সাধারণ বিদেশি হত্যাকাণ্ডের পর 28 তারিখ একজন, 3 তারিখ একজন, এই 2 জনের হত্যাকাণ্ডের পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে মানে বিদেশিরা আশঙ্কা প্রকাশ করছেন। কেউ কেউ আমাদের এখানে সফর বাতিল করেছেন। অনেক বাণিজ্য প্রতিনিধি দল মানে প্রাইভেট পর্যায়ে অনেকেই না আসার কথা জানিয়েছে। আমরা গার্মেন্টসের শিল্প থেকে জানি বা অন্যান্য জায়গা থেকে জানি। একটা আমাদের মানে নেতিবাচক একটা প্রভাব তৈরি হয়েছে, আমরা ইতিমধ্যে জানি। এর প্রেক্ষিতেই আজকে বাংলাদেশে অবস্থানকারী কূটনীতিকদের সাথে সরকারের কয়েকজন মন্ত্রী বৈঠকে বসেছিলেন, সেখানে আশ্বস্ত করেছেন সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে, এবং তারাও আশ্বস্ত হয়েছেন। তো আমরা যতটুকু দেখি যে যারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তো বিদেশি কূটনীতিক আছেনই, তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। তো আর যারা মারা গিয়েছেন তারা সাধারণ বিদেশি, সাধারণের সাথে চলতেন, সাধারণের সাথে উঠা বসা করতেন, এরকম 2 জন মারা গিয়েছে। আর সবকিছু মিলিয়ে আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে 2টো জিনিস বলে রাখি, দর্শকদেরও আমার এটা ধারণাটা নেওয়া উচিত। আমি মনে করি আমার কথা বলতে পারি, এখানে যারা আছেন তারা হয়তো একই মতামত পোষণ করবেন। আমরা যে সমস্ত বিশ্লেষণ করি, আমাদের কাছে কোনো ডাটা নাই, ওই মানে রিলায়েবল সূত্র নেই। এটা একটা বড় লিমিটেশন। কারণ আমরা আমি আন্দাজ করে আপনার খবরের কাগজ পড়ি, অন্যান্য নেটে যে সমস্ত আসে, বিদেশি যে আপনার টেরোরিস্ট অর্গানাইজেশন আছে, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে পড়াশোনা করাতে এই ওপিনিয়ন একটা ফর্ম হয়। আর দ্বিতীয় জিনিস যেটা হলো যে মতামতগুলো তো আমরা দেই এর বেসিসে, কাজে আসল তথ্য যতক্ষণ আপনি খুব সতর্ক বোঝা যাচ্ছে। না, আমি সতর্ক না, আমি এই জন্য বলছি যে যেহেতু সিচুয়েশনটা খুবই সেন্সিটিভ, অনেক ইনফরমেশন হয়তো আমি যেগুলো বলবো সেগুলো তো আমার ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশন মে নট বি রাইট অন দ্য গ্রাউন্ড। যেমন আমি আপনার প্রথম উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস শুরু করতে চাই। আজকে একটা বড় ইন্টারেস্টিং রিভিলিং হয়েছে, সেটা আপনি হয়তো খেয়াল করেননি। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে হ্যাঁ, আমরা তথ্য পেয়েছিলাম। সিকিউরিটির প্রশ্নটা যদি প্রথম ওঠে, তাহলে গতকালকেই বোধহয় আপনার ইউএস অ্যাম্বাসেডর বললো যে আমরা তথ্য দিয়েছি সরকারকে। আজকে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলে আমরা তথ্য পেয়েছি।
এখন তথ্যটা কে পেয়েছেন, কার কাছে ছিল, অ্যাকশনেবল ইন্টেলিজেন্স ছিল কি ছিল না, বা অ্যাকশনেবল ইন্টেলিজেন্স না হলেও তারা তো কোনো বিদেশি তো আপনাকে ডিটেল দিতে পারবে না যে 12টা 10 বাজে এটা হবে, 13টা 10 বাজে এটা হবে। যদি সেই অ্যাকশন মানে সেই ইনফরমেশনটা থাকে, তাহলে এখানে আমাদের একটা বড় গাফিলতি আছে। যেটা এখানে আমি বললাম যে এই তথ্যকে যদি আপনি একত্র করেন, তাহলে যদি এই ধরনের একটা শঙ্কা থেকে থাকে, এইটার সূত্র হচ্ছে আপনার ক্রিকেট দল আসলো কি আসলো না অস্ট্রেলিয়ার, এবং আমি প্রথম দিনই বলেছি যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে, এটা ক্রিকেট দলের নয়, এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে যে ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশন তখনও আমি জানতাম না যে বাংলাদেশের সাথে শেয়ার করা হয়েছে কি করা হয়নি। এখন মনে হচ্ছে সেইগুলো ইনফরমেশন কিন্তু বাংলাদেশের সাথে শেয়ার করা হয়েছে, এবং বাংলাদেশ একটা প্রোটোকলের মধ্যে আছে, বিশেষ করে টেরোরিজমের উপরে এইসব দেশ শেয়ার করে, যেটা কনসার্ন বাংলাদেশের। তাহলে আমার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ইনফরমেশন যদি পেয়ে থাকে, তাহলে এই ইনফরমেশনের উপরে হোয়াট অ্যাকশন ওয়াজ টেকেন। প্রিকশন কিন্তু আমরা দেখিনি, কারণ যেই জায়গাটা ঘটনাটা ঘটেছে সবাই আমরা জানি ওই জায়গাটা, মানে একটা ডিপ্লোম্যাটিক জোন, গুলশানের যে জায়গাটা যেখানে হয়েছে, সেখানে মিনিমাম প্রিকশনও কিন্তু ছিল না। মিনিমাম প্রিকশনও ছিল না, আশেপাশে পুলিশ থাকার পুরো এলাকা সিসিটিভি কভার কিনা, সিসিটিভি কাজ করছে কিনা, লাইট অফ হলো কেমনে, লাইট অন হলো কেমনে। তার মানে যদি আমাকে কেউ বলে যে এই একটা বিষয় আছে, আমি তো একটু সাবধান হব। কোথায় হবে এটা তো আমি জানি না, বাট সার্টেন প্লেসেস আমি জানি যেখানে আমার ব্যবস্থা আছে, যেখানে আমার ব্যবস্থা আছে, এক্স্যাক্টলি যেখানে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা আমি নেই বা নিতে পারিনি। সেটাই কারণ প্রথমে আমাদেরকে খতিয়ে দেখা। মানে রংপুরে ব্যবস্থা নেওয়ার উপায় নাই। রংপুরে ধরেন গ্রামে ছিল, আপনি তো সবাইকে গিয়ে গার্ড দিতে পারবেন না। এখানে তো আমাদের দেশে প্রায় 2.5 লাখ 3 লাখ 4 লাখ বিদেশি ঘোরাঘুরি করছে, 2.5 লাখ। তো আরো মানে ওটা তো বৈধ, আরো এমনি তো অনেক আছে। 11 লাখ একটা সংখ্যা হচ্ছে, 11 লাখ আমরা রিপোর্ট করেছিলাম। এখন আপনি চিন্তা করেন যে আপনি তো সবাইকে ইয়ে দিতে পারবেন না, তো এই ধরনের ব্যক্তিগত সিকিউরিটি দিতে পারবেন না। কাজে এখানে কিন্তু আমি যেটা মনে হচ্ছে আমাদের একটা বড় ল্যাপস কোথাও আছে। এই ল্যাপসটা সরকারের প্রথমে দেখা উচিত, এবং আমরা কখনো এই সিকিউরিটি অ্যাসপেক্টে কিন্তু কারো হেড রোল করতে দেখিনি। ধরুন এই যে ফারুকের কথা বললেন, যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, কালকে ঠিক একই অনুপাতে হত্যা করা হয়েছে, খিজির খানকে হত্যা করা হয়েছে। একজন প্রিন্স তো বেঁচে গেলেন তার কপাল গুণে, না তো তিনিও ওইভাবে হতেন। এখন কথা হলো কেন হচ্ছে এগুলো, আমি অন্য কথায় পরে আসবো, যেটা আপনার প্রথম যে আইএস আছে কিনা, কেন হচ্ছে এই কারণে যে রুল অফ লর অ্যাবসেন্স আছে এখানে। সেকেন্ড জিনিস হচ্ছে যে যতগুলো তদন্ত এখন পর্যন্ত হয়েছে বা হয়নি, বা তদন্ত শেষ করতে পারেনি, এগুলো কোনোদিন ট্রান্সপারেন্ট হয়নি। তদন্তগুলো কোনো না কোনো পর্যায়ে গিয়ে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে নিয়েছে, এবং আগামী আমরা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছি, যেই কারণে তদন্তগুলো কখনো সঠিক হয়নি। আপনি চিন্তা করে দেখেন যে কয়েকটা তো হাই প্রোফাইল ব্যাপার ঘটেছে, তাই না? আপনার ব্লগার 3-4 জনকে হত্যা করা হয়েছে দিনে দুপুরে মানুষের সামনে, তারপর সন্ধ্যায় মানে এতগুলো লোকের সামনে। ফারুকের কেসটা ধরুন, সাগর রুনির কেসটা ধরুন, কালকে যেটা হয়েছে সেটাও আমি মনে করি না যে এত সহজে এটা বের হবে। কাজে এই তদন্তগুলো কিন্তু হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমরা খুব বেশি অনেক সময় হাইপার হয়ে যাই, আবার খুব বেশি লোতে চলে যাই, এবং যা হয় তার বেশি বলি, আবার যা হচ্ছে মোটেও বলতে চাই না। এই সব মিলিয়ে এক ধরনের, আপনি যে হাইপার হই আবার লো হই, এটা যেটা বলছেন, এটা কি বলতে চাচ্ছেন আপনি? যেটা বলতে চাচ্ছেন যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বা র্যাবের অভিযান, যে না ওটা না, আমি ওই সামগ্রী ওটা বলছি না। আপনি একটা মনে করেন যে আমাদের দেশে যখন জঙ্গি তৎপরতা শুরু হলো, তখন যে সরকার ছিল তা বলে কিছু নেই, ডাউন প্লে করলো যে জঙ্গি নাই জঙ্গি নাই জঙ্গি নাই। তারপরে আমরা দেখলাম যে আমার মাথার উপরে 500টা বোমা পড়লো, তখন টনক নড়লো, হ্যাঁ আছে আছে আছে। এতদিন এরপরে আবার আমরা জঙ্গি 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 করতে করতে এই পর্যন্ত এসেছি। এমনকি আইএস এর কথাও বলা আছে, পুলিশ আইএস ধরলো, র্যাব আইএস ধরলো, সব ধরলো, রিক্রুটিং এজেন্ট বোর্ড লাগিয়ে প্রেস কনফারেন্স করলো। এখন অল অফ আ সাডেন যদি আমরা বলি এখানে কোনো আইএসও নাই, কোনো জঙ্গিও নাই, তাহলে এটাকে তো আমি বলবো যে ডাউন প্লে করা হচ্ছে। কাজে আমরা এই মানে ডাউন প্লে অ্যান্ড আপ প্লে করতে করতে আমাদের পুরো সমাজের ভিতরে একটা, মানে আপনি বলতে চাচ্ছেন যে বিশ্বাস সমন্বিত কর্মযোগ্যতা নাই সরকারের ভিতরে? একদম নাই, একদম নাই। তো আপনি সিকিউরিটি যখন বলবেন, সিকিউরিটিটা
একটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, আপনাকে আমাকে ওনাকে পার্সোনাল সিকিউরিটি দেওয়ার মতো আমার মনে হয় দুনিয়াতে কোনো দেশ নাই, কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যে একটা সিকিউর এনভায়রনমেন্ট, আমি আছি, আমি জানি পুলিশ আছে, র্যাব আছে, ইয়ে আছে, তারা অন্তত একটা দৃশ্যমান থাকবে না, কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করছে, environment তৈরি সেখানে আমরা ফেল করেছি। জি, আমি একটু মনির ভাইয়ের কাছে আসতে চাই। মনির ভাই, আপনি আমরা যেটা শিরোনামটা আজকে করেছি যে আইএস আছে, সরকার বলছে আইএস নেই, আবার আইএসের নামে যে দাবি উঠেছে, আমরা দেখি যে এর পরিপ্রেক্ষিতে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিবৃতি, আমরা বিবৃতি পরপর দুদিন দুই রকম দেখলাম। প্রথম দিন দেখলাম যে তারা এই বিবৃতি সত্য কিনা সেটা খতিয়ে দেখবে, দ্বিতীয় দিন দেখলাম আর একটু আগ বাড়িয়ে তারা বলল আমরা পাশে আছি এবং এই লড়াইয়ে আমরা সাথে থাকবো, বাংলাদেশের সাথে থাকবো। আশঙ্কা একটা তৈরি হয়েছে যে আছে বলে আবার পাশে থাকার প্রবণতাটা অন্য কোনো কিছু মিন করে কিনা, সেই ধরনের আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। আসলে এই বিতর্কটার আমি কোনো অর্থ খুঁজে পাই না। আইএস আছে বা আইএস নাই, এই বিতর্ক হওয়াটাই উচিত বলে আমি মনে করি না। প্রথমত কারণটা হচ্ছে, আজকের দুনিয়ায় এই ধরনের বিতর্কের কোনো অর্থ নাই। পৃথিবীর যে কোনো কোণা থেকে যে কোনো, আপনার মনে আছে কিছুদিন আগে হিজবুত তাহরীর এখানে অনলাইনে কনফারেন্স করেছে, কিছু করা যায়নি, মনে আছে তো আপনার? এই তো মাত্র কয়েকদিন আগে এই বাংলাদেশে, ঢাকা শহরে, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কনফারেন্সটা তারা করেছে, ঘোষণা দিয়ে করেছে প্রকাশ্যে, কারো কিছু করার। সুতরাং আইএস আছে আইএস নাই এইটা বিতর্কের বিষয় না। আমি মনে করি বিতর্কের বিষয়টা হচ্ছে যে আজকে তখন নিরাপত্তা বাহিনী ওয়াচ করতে করতে কিন্তু তারা তাদের কাজ সারা ওয়ার্ল্ডে প্রেস কনফারেন্স করে ফেলে। হ্যাঁ, আজকে দেখেন আপনি, তারপরে কি করব, অ্যাকশন দেখলাম, নো অ্যাকশন। আজকে বিষয়টা হচ্ছে যে একটা কথা আমরা বলতে পারি যে নো কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড ইজ সেফ। এটা আপনি কেউ বলতে পারবেন না যে আমার দেশে এটা হবে না। ডিগ্রি আছে, ডিগ্রি আছে। এই যে ফ্রান্সে কিছুদিন আগে এক সাংবাদিকের, কার্টুনিস্টের কে মেরে ফেললো, তাই না? মানে দৃশ্যত একটা দেশ, শান্তিপূর্ণ দেশ, টাইট সিকিউরিটি সবই আছে, কিন্তু হলো তো ঘটনা। জার্মানিতে হইলো, নেদারল্যান্ডে হইলো, কোথায় আমেরিকায় তো হয়েছে আমরা সবাই জানি। সুতরাং এগুলোর ইন্টারপ্রিটেশনে যদি এটা হয় যে এখানে আছে এবং এখানে নাই, ফিজিক্যাল প্রেজেন্স ইজ নট অলওয়েজ নেসেসারি আজকালকার দুনিয়ায়। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা বাংলাদেশের সরকার এই জিনিসটা ধরেন জঙ্গি আমাদের দেশে আছে, ফিজিক্যালি আছে, তারা নানাভাবে এটা জানান দিয়েছে, নানা অ্যাকশন তারা করেছে, সেই অ্যাকশন আমরা দেখেছি এবং তার রেজাল্টও আমরা দেখেছি। সুতরাং আমরা এইটা ধরেই যদি আলোচনাটা করি, তাহলে এই নিরাপদ জঙ্গিবাদের বিরুদ্ধে বা জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তার জন্য প্রথমত সরকারগুলো কি অ্যাকশনে গেছে? আমি তো দেখি যে কোনো প্ল্যান, কোঅর্ডিনেটেড, সিনক্রোনাইজড অ্যাকশন কিন্তু নাই। প্রত্যেক বেলায় একটা ঘটনা ঘটার পরে ঘটনা পিছনে এটা যদি গোয়েন্দা বাহিনী বলে যে আমরা আপনাকে জানিয়ে সবকিছু করব, না, জানানোর দরকার নেই। জানানোর, আমি গোয়েন্দা বাহিনী নিশ্চয়ই আমাকে জানিয়ে সবকিছু করবে না, আমি সেটা দাবিও করব না, কিন্তু সেটা তো বোঝা যায় না। কিন্তু তারা তো দাবি করে যে আমরা মাথা তুলে দাঁড়াতে দিচ্ছি না বা সংগঠিত হতে দিচ্ছি না, যেখানে খবর পাচ্ছি অ্যাটাক করছি। 2 দিন পরে তাহলে সংগঠিত হচ্ছে কিভাবে, মাথা তুলে দাঁড়াচ্ছে কিভাবে? আপনি একটা সিম্পল জিনিস বলেন, আমাদের দেশে আমার জানা মতে, আই মে বি রং, যেটা সাগর সাহেব প্রথমেই বলেছেন যে সব ডাটা আমাদের জানা নাই, আই এগ্রি উইথ হিম, কিন্তু তারপরেও আমাদের জানা মতে, আমি যতদূর জানি যে আমাদের দেশে কোনো আপডেটেড ডাটাবেস নাই জঙ্গিদের ব্যাপারে। এটা আমি মনে করি প্রথমে তো সবচেয়ে বড় ল্যাপস তো এই জায়গাটায়, নাম্বার 1। নাম্বার 2, ধরেন আমাদের দেশে জঙ্গিবাদ মোকাবিলা বা জঙ্গিদের মোকাবিলা করার জন্য আলাদা কোনো স্কোয়াড ছিল না। একটা নতুন স্কোয়াড করা হয়েছে ফিউ ডেজ ব্যাক, তাও 10 বছর পরে, নানা রকমের টানাটানি ইত্যাদির পরে, এবং সম্ভবত ইফ আই এম কারেক্ট তাহলে ইতালীয় নাগরিক সিজার মারা যাওয়ার পরে এটা গঠন করা হয়েছে। এটা কিন্তু 2005-এ উদ্যোগ নেওয়া হয়েছিল, তাই না? ছিল র্যাবে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, ইট ইজ আ স্মল স্কোয়াড। এটার জন্য একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়াড, ওটা কোনো কিছু নাই, ওটা কিছু না, একটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়াড হতে হবে যারা তদন্ত করার, তদন্ত এক্সিকিউট করার, বা অ্যাকশন প্ল্যানগুলোকে অ্যাকশনে ট্রান্সফার করার ক্ষমতা থাকবে, স্কিল থাকবে, লজিস্টিক সাপোর্ট থাকবে, আর্থিক বরাদ্দ থাকবে। ইট ইজ মেজর ওয়ার। এটা এমন ওয়ার না যে দুইটা দেশ পাশে সামনাসামনি লড়াই করতেছে, ওটা খুব ইজি ব্যাপার
যদিও অনেক লোক মারা যায়, কিন্তু ইজি ব্যাপার, কারণ আমি দেখছি কার বিরুদ্ধে আমি লড়াইটা করছি, সে কিভাবে করছে, আমি কিভাবে করছি। এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, হি ক্যান টেল বেটার যে কিভাবে প্ল্যানটা করা যায়। বাট দিস ইজ এ ওয়ার যেটা আপনার এনিমিকে আপনি সবসময় দেখতে পাচ্ছেন না, সেই যুদ্ধটা আপনাকে করতে হবে। সুতরাং কিরকম প্রিপারেশন দরকার, উই ল্যাক দিস প্রিপারেশন। আমি এটা এখানে খুবই আপনাকে বড় আপনি ট্র্যাজেডি। এখানে এই অভাব আছে আপনি বলছেন, এইখানে আমি একটু সাইদ ভাইয়ের কাছে আসি, যে উনি বললেন যে ডাটা নেই, জঙ্গিদের ব্যাপারে আসলে কোনো ডাটা নেই। এমন একটা অবস্থায় আমরা দেখি যে জঙ্গি সমর্থনকারী জামাত তো জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে, এটা অনেকভাবে প্রমাণিত। এমন একটা অবস্থা আমরা দেখি রাজনীতিতে আমাদের বিএনপির সাথে জামাত তো একসাথে রাজনীতি করছে, আমরা দেখি আওয়ামী লীগেও জামাত ঢুকে পড়ছে, এটা ব্যাপকভাবে অভিযোগ করা হয়। এসব কারণেই আমাদের সবকিছু ব্যবস্থাটা একটু নাজুক হয়ে পড়ছে কিনা, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রশাসনে বলা হয় প্রশাসনে বিভিন্ন স্তরে ঢুকে গেছে। হ্যাঁ, জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্রে একটা ফেনোমেনা হলো এই যে কনফ্লিক্টিং পলিটিক্যাল ডাইভারশন যদি থাকে, তার মাঝখান দিয়ে তাদের উত্থান হয়। এটা একটা থিওরিটিক্যাল একটা কথা, এবং এটা সত্য এবং স্বতঃসিদ্ধ কথা। আমি যেটা বলতে চাই, জঙ্গিবাদ আছে কি নাই, আমি তথ্য দিয়ে বলি, 3টে পত্রিকা ঘেটে দেখলাম এই 14 থেকে 15 সাল পর্যন্ত 70টা প্রতিবেদন বের হয়েছে বাংলাদেশে আইএস, আল কায়দা, তারপরে হুজি, এই ধরনের জঙ্গিবাদের বিষয়ে জঙ্গিবাদের বিষয়ে প্রতিবেদন বের হয়েছে। সেই প্রতিবেদনের সাথে আমি লক্ষ্য করি, এর মধ্যে দেখা গেল যে র্যাবের তথ্য মতে জঙ্গিবাদ সন্দেহের জন্য আটক 100 জন, 12 জনকে খুঁজে পাওয়া যায় না। এই 100 জনের ভিতরে জিএমবির ছিল 25 জন, আর আইএস যে কথা বলছেন এর সাথে যুক্ত অথবা সন্দেহভাবে যুক্ত এরকম সংখ্যা 22 জন। আর শহীদ হামজা ব্রিগেড একটা হয়েছে, সেখানে আছে 19 জন। আনসারুল্লাহ বাংলা টিম আছে, সেখানে আছে 14 জন। আপনি যেগুলি বলছেন মোটামুটি নিরাপত্তা বাহিনীর দেয়া তথ্য। র্যাবের হরকতুল জিহাদের আছে হলো 13 জন, আর বাংলা জিহাদ আবার একটা হয়েছে, তার আছে 11 জন। এইগুলো বিশ্লেষণ করতে গিয়ে আমি দেখি যে তাহলে আইএস আছে কি আইএস নাই, এদের নেতৃত্ব কারা দিয়েছিল, সেই নেতৃত্বের নামও পাওয়া যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করেছে 2015 সন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি কিন্তু দক্ষ, আমি বলবো যে দক্ষ। তারা শাকাতুল কবির বলে একজনকে অ্যারেস্ট করেছে যে আইএস এর সঙ্গে যুক্ত, আব্দুল গালিব বলে একজন আছে, তাকে করেছে। আর মাল্টিন্যাশনাল কর্পোরেশন কোমল পানীয়র ভিতরে ছিল এক ভদ্রলোক, আমেরিকা থেকে লেখাপড়া করে এসে বাংলাদেশে কাজ করতেন, আমিনুল ইসলাম বেগ, তাকে কিন্তু অ্যারেস্ট করে দেখা গেল এটা হলো আইএস এর সমন্বয়ক। তাহলে আইএস আছে কি না আছে, যে যত কথাই বলুক না কেন, আমরা যদি এগুলো বিশ্লেষণ করি স্প্লিন্টার গ্রুপ হিসাবে, তাহলে সন্দেহ আমাদের হয় যে থাকতেও পারে। আছে কি নাই, এই দোলাচলের ভিতরে আমরা গ্রে একটা ধূসর অঞ্চলে এখন পর্যন্ত বসবাস করছি। আজকে যদি আমি বলি যে দেখেন এই জঙ্গিবাদের উত্থান কিভাবে হলো, আফগানিস্তানে কমিউনিস্ট শাসনকে উৎখাত করার জন্য জঙ্গিবাদের উত্থান করলো। কিভাবে উত্থান হলো, কে করলো? আমেরিকা করলো। আমেরিকা কেন করলো? কমিউনিস্টদের উৎখাত করার জন্য। কারা যোগ দিল? অন্যান্য দেশের কথা বাদ, আমি বাংলাদেশের কথা আসছি যেহেতু বাংলাদেশের কথা বলতে হবে। বাংলাদেশে 2.5 থেকে 3,000 যুবক তারা গিয়ে তালেবানে যোগদান করলো। তালেবানের নেতাকে ছিল, তালেবানের নেতা ছিল হেকমতের কুলবদর, সে জামাত ওরিয়েন্টেড এবং জামাতের সাথে সম্পৃক্ত। এই নিয়ে সে যুদ্ধ করলো। যুদ্ধ করে যখন ফিরে আসলো, তারা কিন্তু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলো, আমাদের জাতীয় প্রেস ক্লাবে 30শে এপ্রিল 92 সনে। তার প্রেস ক্লাব বললো যে আমরা এরকম আফগান বিজয় করে আসছি, বাংলাদেশকে বিজয় করব। সরকার কিন্তু ইরাকে গুরুত্ব দেয় নাই,
এবং সেইভাবে নেয়নি। তারপর 94 সন 95 সন একটা টেলিফোন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামাইকুম, আমি হামিদুল্লাহ বাবু বলছি চট্টগ্রাম থেকে। জি, আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমি সরকারের কাছে জানতে চাই, আইএস আছে কি নাই, এটা সরকার অতি দ্রুত জনগণকে কি জানাবেন যে অতি দ্রুত এখানে কি আইএস আছে বাংলাদেশে, ওদের অস্তিত্ব আছে কি নাই, বা এই নিয়ে কি করছে সরকার, কি ব্যবস্থা নিচ্ছে, তদন্ত কিভাবে চালিয়ে যাচ্ছে, এটা জনগণকে ক্লিয়ার করবেন কিনা, এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি সরকারের কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জি, যে কথা বলতেছিলাম, তারপরে দেখা গেল আমাদের এখানে ওই 95 থেকে বাংলা ভাই থেকে তারপরে হুজি, হরকতুল জিহাদ, বিভিন্নভাবে তাদের আক্রমণ, কয়েকটা আক্রমণ উদয়চিত থেকে আরম্ভ করে রমনা পটপুর এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আমাদের সবাইকে সবগুলোই তো জঙ্গি। সব জঙ্গি। সবগুলোই জঙ্গি। এখন এই জঙ্গিদের মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো এখানে তাদের মূল শক্তিটা ছিল আল কায়দা। আল কায়দার স্প্লিন্টার গ্রুপ পৃথিবীর সব জায়গায় যেতে পারে এবং বলে দেওয়া হয়েছিল তোমরা বিভিন্ন নামে সুবিধা মতো জায়গায়, সুবিধা মতো স্থানে, সুবিধা মতো নামে তোমরা সংগঠন করতে পারো। বাংলাদেশে সেই সময় 100 এরকম জঙ্গির স্প্লিন্টার গ্রুপ হলো। প্রথমে তারা মনে করেছিল যে বাংলাদেশকে তারা দখল করতে পারবে, যার জন্য জিএমবি সারা বাংলাদেশে নেটওয়ার্ক করে 63 জেলায় একসাথে বোমা বিস্ফোরণ করলো। বিচারক মারা গেল, আইনজীবী মারা গেল এবং সাধারণ লোকও মারা গেল। কিন্তু ওইটাকে ক্র্যাকডাউন করার ফলে না, ওইটার জন্য তো তারা সময় পেয়েছিল। 92 সালে প্রেস ক্লাবে যখন তারা প্রেস কনফারেন্স করলো, পরবর্তীতে 2005-এ যখন করলো, মাঝখানে 13 বছর ধরে তারা। তার আগে কিন্তু আপনি মনে রাখতো যে হুজির কিছু অ্যাকশন হয়েছিল রমনা বটমূলে, যে বোমাবাজি করলো, তখন কিন্তু এই হুজি তখন সংগঠিত হলো মাত্র, ফার্স্ট টাইম জানান দিল যারা আছে এখানে। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে তাহলে বাংলাদেশে এদের যে অস্তিত্ব আছে, ওই যে 2500 ফিরে আসলো, তারা কোথায় গেল? তারা কি হাওয়ায় মিলিয়ে গেল? না তারা এই জঙ্গিবাদের যে দর্শন সেটা কি তারা বাদ দিল? একারে একটা পার্থক্য আছে, ওবামা যেটা বলেছে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট, যে আমাদের বুঝতে একটা ভুল হচ্ছে, সেটা হলো এই আল কায়দা এবং আইএস এর সাথে পার্থক্য নাকি। এখানে উনি বলেছেন এই কথা, আল কায়দার চারণভূমি হলো জনমত তৈরি করা, সংগঠন করা এবং সংগঠিত করা, এবং সেই হিসেবে মানুষকে জিহাদি প্রেরণায় উদ্বুদ্ধ করা আল কায়দার কাজ। আর আইএস এর কাজ হলো তার ভিতর থেকে আরো বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়ে খিলাফত প্রতিষ্ঠা করা, যার জন্য সেদিন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেছেন যে মধ্যপ্রাচ্য দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হবে, যে অবস্থা সৃষ্টি হয়েছে, এবং সাম্রাজ্যবাদী খেলাই তাই। অবশ্য এর মধ্যে রাশিয়া যোগ দিয়েছে আইএস এর বিরুদ্ধে। যাই হোক, আমি ব্রিগেডিয়ার শাখাত আপনার কাছে আসছি যে তাহলে আমরা যে কথাগুলো বলছি, এই কথার মধ্যে এটা তো জঙ্গি দমনের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু সঠিকভাবে যেভাবে মোকাবেলা করার দরকার, তাহলে কি সেভাবে কখনোই মোকাবেলা করা হয়নি? আপনি কি বললেন? আমি তো মনে করি হয়নি, কারণ আমি আমার বহু লেখাতে বলেছি যে ফোর্স অ্যাপ্লিকেশন করে যতক্ষণ পর্যন্ত এইসব সংগঠন নিজেরা মানে ডেড না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ফোর্স অ্যাপ্লিকেশন করে এখন পর্যন্ত কোথাও কোনো নজির নেই যে ফোর্স অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে শেষ করতে পারছে। শুধুমাত্র ফোর্স যেটা প্রয়োজন, আপনি যে সমস্ত দেশে, বিশেষ করে যে সমস্ত দেশে এগুলো ফেস করছে এবং তারা যেভাবে ফেস করছে, এখানে একটা সমন্বিত অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। আপনি ফোর্সও অ্যাপ্লাই করবেন, সেই সাথে আপনি আপনার সমাজকে তৈরি করবেন যাতে এটার বিরুদ্ধে, যাতে জনমতটাকে আপনাকে তৈরি করতে হবে। সেই জনমত তৈরি করতে গেলে কি হবে, আপনাকে সাইড সাহেবের ডিপার্টমেন্টে যেতে হবে। বাংলাদেশ তো সেই ধরনের, মানে বাংলাদেশ তো সেই ধরনের জায়গা না, আমি সেটা বলছি, আমাদের যে রাইট, আমাদের ডেমোগ্রাফি এন্ড জিওগ্রাফি, এখানে বোকো হারামের জায়গা নেই,
জি। হতে পারবে না। এবং মানে আমরা দেখি যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে কিন্তু এটা উনি বলেছেন হ্যাঁ, যে কিন্তু সাধারণ জনগণকে কিন্তু সচেতন সাধারণ হতে জনগণ বলছেন। আপনাকে একটা মানে যেটা হচ্ছে সাধারণ জনগণকে যদি আপনি একত্র করতে চান তাহলে আপনাকে একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। একটু মনে রাখবেন যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, আমি অন্য যেগুলোর নাম করলেন সেগুলো বাদ দিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের ফলোয়ার তো আছে। এখন আপনি যদি একত্র করতে না পারেন, সমাজকে যদি আপনি একত্র করতে না পারেন, সেখানে যদি বিভাজন হয়, তাহলে আপনাকে যেতে হবে এই সোসাইটিটা রেডিক্যাল হয় কিভাবে। রেডিক্যাল হওয়ার কতগুলো কারণ আছে, যাই হোক সেগুলো থিওরিটিক্যাল অনেক 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 বিষয়, সেটা যদি আমাদের সময় থাকে আলোচনা করতে পারবো। সেইখানে আমাদের বাংলাদেশের যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা কিন্তু শুধু গানের অ্যাপ্রোচ। হ্যাঁ, আপনার র্যাপ করছে, র্যাপ ধরে নিয়ে আসছে, পুলিশ ধরে নিয়ে আসছে, সবাই ধরে নিয়ে আসছে, কিন্তু সমাজকে এর বিরুদ্ধে তৈরি করার যেটা আমরা দেখছি, হ্যাঁ 2-4 জন এরকম হচ্ছে। আমি আপনাকে একটা এখানকার এক্সাম্পল দিই। ধরুন একটা হত্যাকাণ্ড হচ্ছে আমার চোখের সামনে, আমি এড়ায় যাবো। কেন এড়ায় যাবো? আমি জানি যে এটা যদি আমি বলি যে আমি আই উইটনেস, তারপরে আমার কি হবে আপনি চিন্তা করে দেখতে পারেন। কারণ ওই সমাজকে যদি আপনি সেই বিশ্বাসের জায়গায় না আনতে পারেন যে আপনি যদি এটা প্রতিহত করেন তাহলে আপনার উপরে উল্টা জিনিসটা আসবে না। এখন কিন্তু মাঝে মধ্যে তাই আমরা দেখি। তো আপনাকে সমাজটাকে তৈরি করতে হবে। আমাদের এখানে তৈরি করা খুব ডিফিকাল্ট না, কারণ ইটস হোমোজিনিয়াস কান্ট্রি। বা পৃথিবীতে খুব কম দেশ আছে যেগুলো এত হোমোজিনিয়াস, মানে একই ল্যাঙ্গুয়েজ, আপনি বলতে গেলে একই সংস্কৃতি, এভরিথিং, রিলিজিয়নও প্রায় খুব বিগার রিলিজিয়ন যেটাই আছে, মাইনরিটির সাথে আমরা একসাথে ছিলাম 1000 বছর ধরে। সো একটা সামাজিক একটা যোগসূত্র আছে এবং একটা হোমোজিনিয়াস কান্ট্রি। আর আমাদের এখানে এমন জিওগ্রাফি না যে কিছু কিছু এমন অঞ্চল আছে যে আপনি যেখানে ঢুকতে পারবেন না। একটু হিল ট্র্যাক ছিল, সেটাও আর সেই অবস্থা এখন নেই। তো কাজে এখানে আপনি সমন্বিত যে প্রয়াস সেটা আমরা দেখছি না। আপনার এখানে একটা গবেষণার প্রয়াস নেই, এখানে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স নেই এটার উপরে। আপনার মিডিয়াকে সেভাবে আপনি ফিড করছেন না। আপনি চিন্তা করেন, আপনার কাছে তথ্য আছে, অন্য মিডিয়ার কাছে তথ্য আছে। এই যে নিউজ পেপারগুলো আসে এক একটা এক এক রকমের বয়ান নিয়ে চলে আসে, বিকজ তাদের কাছে তথ্য নেই, তথ্য সরবরাহ করা হচ্ছে না। আপনি তথ্য সরবরাহের ক্ষেত্রেও আপনি একটা বিভাজন করছেন। আজকের থেকে না, আজকে যে হচ্ছে তেমন না, এটা শুরুর থেকেই। তো এই ধরনের একটা মোকাবেলা করতে হলে আপনাকে সমাজকে তৈরি করতে হবে। একই সাথে আপনি যে অ্যাকশন ল এনফোর্সিং এজেন্সি নেবে, সেই সাথে এটা কিন্তু বিগার স্টাডি। এটা হয়তো আমি আপনাকে 3-4 মিনিটের মধ্যে এতটুকু বলার সম্ভাবনা, সেটা কিন্তু বাংলাদেশে অ্যাবসেন্ট। দ্বিতীয় জিনিস যেটা অ্যাবসেন্ট হচ্ছে, তো আমার সাথে অনেকে এগ্রি করবেন, আপনার রুল অফ ল। এই আপনি দ্বিতীয় বিষয়টি বলার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ফরিদপুর থেকে জিয়া বলছি। জি। এখানে টিভিতে দেখছি আইএস আছে, আইএস নাই। যদি আইএস না থেকে থাকে খুব ভালো কথা, আর যদি থেকে থাকে তাহলে সরকার এটাকে কিভাবে দমন করছে বা কিভাবে করতে চেষ্টা করছে, এটা আমরা জনগণের জানতে চাচ্ছি। আমরা এগুলো নিয়ে কিন্তু ধন্যবাদ, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি যে সরকার বলছে আইএস নেই, আবার আইএস এর নামে দাবি করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে এখানে যারা অভিজ্ঞ লোক আছেন, বিশ্লেষক আছেন, তারা আলোচনা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। জি, আপনি রুল অফ লর কথা বলছেন। রুল অফ লর কথা বলছি। জি। আপনি রাস্তায় বেরোলে দেখবেন যে রুল অফ ল চলছে কি চলছে না। মোটরসাইকেলে 3 জন পুলিশের সামনে যাচ্ছে, কিছু হয়নি। এখন যখন টনক নড়েছে, উল্টো আসছে, শাহবাগ উল্টো আসছে, শাহবাগ দিয়ে আসছে, মানে এগুলো তো রাস্তা দাঁড়ালে আপনার একটা রুল অফ ল, আপনার দেশের রুল অফ ল অ্যাপ্লিকেশন হচ্ছে না হচ্ছে, এটার জন্য সারা দেশ ঘুরতে হয় না। আমাকে আমার এক প্রফেসর বলেছেন অনেক বছর আগে যে হাইওয়েতে বা একটা শহরের রাস্তা দাঁড়ালে তুমি বুঝতে পারবে যে ওই দেশের রুল অফ ল আছে কি নাই। এখন 3 জন করে মোটরসাইকেল, আমি একজন ট্রাফিককে বললাম যে ভাই 3 জন মোটরসাইকেল যায় কীভাবে, কোনো কথাই বললো না, কারণ তারা পরিচিত লোক। আপনি চিন্তা করে দেখেন, মোটরসাইকেল কোনোদিন চেক হয়নি, আপনি গাড়ি চেক করতেছেন, ডকুমেন্ট বাইর করো, টাকা এটা বার করো, ওইটা বার করো। মোটরসাইকেল বাংলাদেশে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইলেকশন কমিশনের জন্য আমরা গেলাম, আমরা মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছেন 3 দিন 4 দিন আগের থেকে। আপনি লক্ষ্য করেছেন 3-4 দিন আগে মোটরসাইকেল বন্ধ। বিকজ বাংলাদেশে যত ধরনের ক্রাইম হয়
তার ভিতরে বেশিরভাগই কিন্তু মোটরসাইকেল। এই দুইটার ক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ, দুইটা কেন? তিনটার ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে এই ঈশ্বরদী সহ। এক্স্যাক্টলি। তো আপনি সেগুলো কোনোদিন কিন্তু কেউ চেক করেনি, আপনার গাড়ি থামিয়ে চেক হচ্ছে। তো রুল অফ ল আমি একটা ছোট ইস্যু দিলাম, রুল অফ ল তো আরো অনেক জায়গায় আপনি রুল অফ ল নেই, রুল অফ ল নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কারাপশনটা ইজ ওয়ান অফ দ্য কজ। আপনি যদি মনে করেন যে আমি এই লোকটাকে কম্প্রোমাইজ করতে পারবো উইথ দিস মাচ অফ মানি, হ্যাঁ, আপনি যে এই জঙ্গি সংগঠন যতগুলো আছে ওয়ার্ল্ড ওভার, দে ব্রাইব করে, তারপর প্রোটেকশন মানি নেয়, যেখানে ব্রাইব করে সেখানে ব্রাইব করে, যেখানে প্রোটেকশন মানি নেওয়ার কথা সেখানে প্রোটেকশন মানি নেয়। সো দে আর রানিং লাইক দিস। এখন আপনি এই সমস্ত কিছু যদি ওভারঅল মিলিয়ে দেখেন, আমাদের এইসব জায়গায় কিন্তু আমরা কোনোদিন নোটিস করিনি, এসব জায়গা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি, এসব জায়গাকে রেকটিফাই করা কিন্তু খুব চেইন রিঅ্যাকশন সব জায়গায় পড়ছে। এক্স্যাক্টলি। মনির ভাই, আপনি কি বলবেন? আমি একটু যোগ করতে চাই শওকত সাহেবের সঙ্গে, সেটা হচ্ছে যে রুল অফ লর কথা উনি বলেছেন, ভেরি কারেক্ট। আরেকটা হচ্ছে কালচার অফ ইম্পিনিটি। আমাদের এখানে যাদের একটু প্রভাব আছে বা যাদের কানেকশন আছে বা যাদের অর্থ আছে, বৃত্ত আছে, তারা ইমিউনিটি পেয়ে যায়। তারা মনে করে যে আমি অপরাধটা করলেও আমার শাস্তি হবে না, ধরা পড়লেও আমি পার পেয়ে যাব। এই ঘটনাগুলির যারা ঘটায় তারা এই পরিস্থিতিগুলোর সুযোগ নেয়। যেমন সাইদ সাহেব একটা কথা বলেছেন যে রাজনৈতিক বিরোধের মধ্যে দিয়ে জঙ্গি উত্থানের সুযোগ তৈরি হয়, ভেরি কারেক্ট। পলিটিক্যাল স্পেস পেয়ে যায় তারা। আবার এই ধরনের যে কালচার অফ ইম্পিউনিটি, রুল অফ ল এর অভাব, এর মধ্যে দিয়েও তারা কিন্তু একটা স্পেস পায়। কারণ দেখেন আজকে কতগুলি হত্যার আমাদের সামনে আছে ঘটনা অল্প কয়েকদিনের ভিতরে। ঢাকায় ইতালীয় নাগরিক, রংপুরে জাপানি নাগরিক, হত্যা প্রচেষ্টা ঈশ্বরদীতে একজন ধর্মযাজকের প্রতি, আবার একজন পীর সাহেবকে, দুঃখিত, ইয়েকে মারা হয়েছে, হ্যাঁ, বাড্ডাতে পিডিবির এক্স ইয়েকে। তো এই যে হত্যাগুলি, সবগুলি হত্যার নেচার কি এক? সবগুলো হত্যা কি একই উদ্দেশ্যে করা হয়েছে? এগুলো কিন্তু আমরা কেউ কিছু জানি না, তাই না? সাধারণ লোক কিন্তু মনে করছে যে সবগুলো হত্যার নেচার একই উদ্দেশ্যে করা হয়েছে বা একই লোকেরা করছে। এটা কিন্তু ইট ইজ নট ক্লিয়ার টু এনিবডি। এটা আমাদের কাছেও না। পত্রিকাগুলি আপনি পড়েন, এক একটা পত্রিকা এক একভাবে অ্যানালাইসিস করছে, এক একভাবে রিপোর্ট। এবার আমার পত্রিকাও। কারণটা হচ্ছে যে আমরা ইনফরমেশন খুব কম জানি, খুবই কম জানি। আমরা যার যার মতো করে জানার চেষ্টা করি, যতটুকু জানি ততটুকুই আমরা দেখার চেষ্টা করি। সুতরাং আজকে এই সমগ্র বিষয়গুলোকে যদি একভাবে না দেখা হয়, আপনার মনে আছে 9/11 এর পরে আমেরিকায় বুশ, তার অনেক দোষ ত্রুটি, বহু সমালোচনা আমরা করি ইত্যাদি সহ, বিসাইডস দ্যাট আমি বলছি যে টেরোরিজমের বিরুদ্ধে যে ফাইটটা সেখানে জেনারেট করা হলো, খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা সেক্টর কিন্তু একইভাবে কভার করা হয়েছে, কোথাও কিন্তু কোনো ফাঁক রাখে নেই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগের বারও বলেছি, ইনভিজিবল এনিমি যার বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। আইএস যদি কেউ বলে যে আছে, আপনি তাকে ডিসপ্রুভ করেন যে নাই, আবার কেউ যদি বলেন নাই, তাকেও ডিসপ্রুভ করেন যে আছে। মানে দুইটাই বলা যাবে। দুইটাই বলা যাবে। তো এই মানে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সুসমন্বিত মানে ফাইট করার যে পরিকল্পনা, সেটার ব্যর্থতার কারণেই আজকে এই অবস্থাগুলি হচ্ছে। আপনি কি বলবেন? আসলে বিষয়টা এত সরলীকরণ করে সমাধান করা যায়। এটা আমাদের সমাজ থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের অর্থনৈতিক বৈষম্য থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে, বিভিন্ন ব্যর্থতা থেকে, দুঃশাসন থেকে, ওই যে আইনের শাসনের কথা বললেন, তারাও থেকে নানা কিছু মিলে মানুষের মনোজগতে যে ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে, তার ভিতর থেকে কিন্তু একটা শূন্যতা, সেই শূন্যতার মধ্য থেকে এই দর্শনটা প্রবিষ্ট হয়। সেজন্য এই মনোজগৎ থেকে এই দুষ্ট প্রেরণা বলবো কিংবা দুষ্ট যে উপাদান, একে কি করে আপনি বের করে নিয়ে আসবেন, সেটা কিন্তু একটা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম। আমাদের সবচেয়ে অসুবিধা হলো কি দেখেন, এখানে আমরা যে টেরোরিজমের কথা বলি, সেখানে টেরোরিজম কিন্তু কয়েক রকম আছে। কয়েক রকমের ভিতরে আমি 5-6 রকমের চিহ্নিত করে দেখেছি। একটা হলো যে পলিটিক্যাল টেরোরিজম, রিলিজিয়াস টেরোরিজম,
অ্যান্টি স্টেট টেররিজম, এথনিক টেররিজম, এই যে বিষয়গুলো আছে, এগুলোর ভিতরে এখন প্রাধান্য পেয়েছে রিলিজিয়াস টেররিজমটা বেশি প্রাধান্য পেয়েছে, যেগুলো অর্থনীতিকে, সমাজ জীবনকে, রাষ্ট্র জীবনকে সব জায়গায় একটা অভিজ্ঞতার ভিতরে ফেলে দিয়েছে। এটা আর একটা জিনিস আমি আর একটা বিষয়টা আমি খুব উদ্বিগ্ন, এতদিন ছিলাম না, এখন উদ্বিগ্ন কারণ আল কায়দা যে পরিকল্পনা নিয়েছে সেটা হলো মারাত্মক। তারা বলে দিয়েছে আমাদের কোনো দেশ নাই, আমাদের কোনো সীমানাও নাই, এবং এই উপমহাদেশকে আল কায়দার একটা, অর্থাৎ জঙ্গিবাদের একটা ছাতার নিচে নিয়ে আসতে হবে। তো ঘোষণা জঙ্গিবাদের- গত বছর জি। হ্যাঁ, ঘোষণা দিয়েছে তো। এটা 2015 নিউ ইয়র্ক টাইমসে 2015 এলিন বেলি লিখেছেন যে এই উপমহাদেশে আল কায়দা তার নেটওয়ার্ক সম্প্রসারিত করবে, এই সম্প্রসারণের কার্যে তারা সার্বিকভাবে অগ্রসর হবে, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত তাদের যে নেটওয়ার্ক আছে, যেমন থাইল্যান্ড থেকে অস্ত্র আনে, ইন্দোনেশিয়া পর্যন্ত তারা যায়, এগুলোর সাথে তারা যুক্ত করে একেবারে মিডল ইস্ট পর্যন্ত তাদের যে সমস্ত জায়গা আছে সবকে একত্র করার চেষ্টা করছে। এইখানে এই নেটওয়ার্ক বাংলাদেশে বিস্তৃত সেজন্য- করার উপাদান বা সহায়ক বিষয়টা তাদের এই ল্যান্ডে আছে, এই জন্যই তারা এই পরিকল্পনা করতে পারছে। এবং তারা আরেকটা জিনিস বলে যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যা থাকা, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা থাকার ফলে এই জায়গাটাকে তারা আরাকান মানে যে প্রদেশ মানে আছে, উপযোগী স্থান হিসেবে উপযোগী স্থান হিসেবে বেছে নিয়েছে। কারণ একদিকে হলো আপনার মিজোরাম, সেখানেও যাওয়া যায় না, অন্যদিকে আরাকান, সেখানে যাওয়া যায় না। আবার রোহিঙ্গার এই এলাকায় যে আমাদের কিছু পার্বত্য এলাকা আছে, যদিও এখন অনেকটা পরিষ্কার হয়েছে, তারপরেও সেখানেও আছে। এই জায়গাটাও কিন্তু বেছে নিয়েছে, এবং ওই এলাকাটায় আপনি দেখবেন, আপনি কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছেন, আপনি যদি গভীরভাবে অনুসন্ধান করতেন সময় নিয়ে, তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারতেন যে বহু মানুষ কিন্তু এর সঙ্গে জড়িত। কিভাবে জড়িত? কেউ মাদক পাচারের সঙ্গে জড়িত, কেউ অস্ত্র, সেই অর্থের কথা চলে আসে, কেউ অস্ত্র ব্যবসার সেই সঙ্গে অর্থের জড়িত। কথা চলে আসে যে না, এই কর্মকাণ্ডগুলি, এই অর্থগুলো নিয়েই যে এই কর্মকাণ্ডগুলি যেগুলি আমরা বলছি জঙ্গি দমন, জঙ্গি মোকাবেলা, কিন্তু এর অর্থের উৎস কি আমরা কখনো চিহ্নিত করতে পেরেছি বা বন্ধ করতে আমি তো পেরেছি? সেটা বললাম, অর্থের উৎস আমরা কখনো চিহ্নিত করতে পারিনি। যতটুকু স্টাডি যায়, আমি আইএসটা বাদ দিলাম, ছোটখাটো স্প্রিন্টার গ্রুপের কথা বলছি। আইএস এর তো একটা দৃশ্যমান ইনকাম আছে, তারা যে সমস্ত তেল ক্ষেত্র, আমেরিকা হ্যাঁ, যেগুলো তেল ক্ষেত্র তারা নিয়েছে, সেই তেল ক্ষেত্রের এই তেলগুলো কিন্তু কিনতেছে আপনার চিপার রেট ইন ব্ল্যাক মার্কেটে ইন ইউরোপ, হ্যাঁ, ইউরোপ আমেরিকা কিনছে, সারা বিশ্বেই ব্ল্যাক আসছে, মার্কেটে যার কারণে তেলের দাম এবং তাদের অন্যান্য ইনকামও আছে। কিন্তু ছোট ছোট স্প্রিন্টার গ্রুপ, মনে করেন বাংলাদেশে এই যে টাকাটা, এটা অনেক স্টাডি করে, যদি আপনি স্টাডি করেন, সোর্স, অন্যতম সোর্স হচ্ছে প্রোটেকশন মানি। যে আল কায়দার যে সোর্সটা এখন, এটা প্রোটেকশন মানি, গালফ স্টেট থেকে প্রোটেকশন মানি আসতেছে আল কায়দার কাছে। আমাদের দেশেও কি এক্স্যাক্টলি আপনি দেখবেন যে আমরা শুধু শুধু ওদের পিছনে দৌড়াচ্ছি যে মানি লন্ডারিং হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে, কিন্তু মানি লন্ডারিং এত কিছু করে তো বন্ধ করা যাচ্ছে না। হুন্ডি আপনি বন্ধ করতে পারেন। আমরা কিছুদিন আগে দেখলাম কন্টেইনারে করে ভারতীয় জাল টাকা, এক্স্যাক্টলি, আপনি হুন্ডি, জাল টাকা আপনি কিভাবে বলবেন? যদি এটা কোনো দেশের টাকশালে তৈরি হয়, সেটা তো এক্স্যাক্টলি সেটা তো আর তখন জাল না। তারপর আপনাকে হুন্ডি বন্ধ করতে পারছেন, আপনি হুন্ডি বন্ধ করতে পারেন। আরেকটি যেটা বড় সোর্স অফ ইনকাম, এটা হচ্ছে অস্ত্র, মাদক, ড্রাগ মানি। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ড্রাগের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। এটা কয়েক হাজার কোটি। প্রতিদিনই ইয়াবা, এখন তো ইয়াবার সাথে যে আরো কত কিছু আসে এটা আমরা ঠিক জানছি না। কাজে যে অর্থের উৎস, এই অর্থের উৎস এখন কোনো অভাব নেই। আপনার ইয়াবা যারা করছে, গোল্ড কোথার থেকে আসছে? ইনভেস্টিগেশন কখনো বের করেছে যে এই টাকাটার ইনভেস্টমেন্টটা কারা করছে? এটা হোয়ার ফ্রম দিস মানি কামিং? এত গোল্ড ধরা পড়ছে, আপনি কি 100% ধরা পড়ছে? তাহলে কোথায় যাচ্ছে? হু আর দিস পিপল? একটা লোক আপনি আমাকে বলেন, হয়তো আমার নলেজ নেই, একটা রিং লিডারকে আপনি ধরতে পেরেছেন দেশের মধ্যে বা দেশের বাইরে?
একটি আমি একটু আপনাকে আরেকটা বিষয়ে আসি যে প্রথম যখন ইতালীয় নাগরিক নিহত হয়েছিল তখন বলা হয়েছিল বিচ্ছিন্ন। আপনি একটা পত্রিকার সাথে বলেছিলেন প্রথমটা হয়তো বিচ্ছিন্ন বলে পাওয়া গিয়েছিল, কিন্তু যখনই জাপানি নাগরিক নিহত হলো তখন এটা স্পষ্ট যে এটা একটা সংঘবদ্ধ দেশি বিদেশি চক্রান্ত। তো এই বিষয়টাতে যে আলোচনা করে আমরা আলোচনাটা শেষ করতে চাই। না, এই সংঘবদ্ধ দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় আমরা মানে কি করা উচিত এখন এই বিষয়টা? আমি তো ফার্স্ট জিনিস আমি যেটা বলে আসছি আমি এখনো বলবো যে আপনি এই ইনভেস্টিগেশন গুলোকে ক্রিস্টাল ক্লিয়ার ইনভেস্টিগেশন করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তদন্তকে তদন্তের মতো করে দিতে হবে। এখন আপনি যদি এখন 100 লোককে আনআইডেন্টিফাইড করে তদন্ত শুরু করেন তাহলে ইউ উইল রিচ নোওয়্যার। আপনি হয়তো লোকগুলোকে ধরতে নাও পারেন, বাট আপনাকে লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, রিজনস আইডেন্টিফাই করতে হবে, কার ল্যাপসেস ছিল সেগুলোকে আপনি হাইড করতে পারবেন না। যদি কারোর ল্যাপস থেকে থাকে এই ক্ষেত্রে তাহলে হি শুড আনসার দ্যাট। এই যে আমি যেটা প্রথমে আপনাকে শুরু করে বললাম যে আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বললেন যে হ্যাঁ আমাদের কাছে তথ্য দিয়েছিল, তাহলে সেই তথ্যর কি অ্যাকশন হলো, কার কাছে ছিল? যদি সরকারকে সে তথ্য দিয়ে থাকে, সরকার কোন স্টেজের তথ্যগুলো দিল সেটার উপর অ্যাকশন নিল না কেন? এই জবাবদিহিতার জায়গাটা যদি আপনি না আনেন তাহলে আপনি এগুলোকে ঠেকাতে পারবেন না। যে স্বচ্ছ ইনভেস্টিগেশনের সাথে একটা জবাবদিহিতার বিষয় আনতে হবে, তারপরে আপনি সেগুলোকে আপনি অ্যাকশন কিভাবে যাবেন সেটা। এখন এই লোকগুলো ধরবেন, যদি না ধরতে পারেন, কারণ ওরা আমার মনে হয় না যে অত সহজে আপনি ধরতে পারবেন। এক পত্রিকাতে দেখলাম যে একজন নাকি পুলিশই বলছে একজন নাকি আমেরিকা চলে গেছে। এটা আপনি চিন্তা করে দেখেন, তার মানে আমাদের সিকিউরিটি যে সমস্ত জায়গায় থাকার কথা, কত ল্যাপস। একটা ঘটনা ঘটেছে তখনই তো আপনি রেড অ্যালার্ট জারি করবেন যে যাতে এয়ারপোর্ট থেকে কেউ বেরোয় যেতে না পারে, বর্ডার থেকে কেউ বেরোয় যেতে না পারে। আপনি চিন্তা করে দেখেন থাইল্যান্ডে বোমাবাজি হলো, ওই লোক যে উইগুরের একজন মুসলমান ঢাকা এসে 11 দিন 12 দিন সে রয়ে গেল, তাহলে কার সাথে কি কানেকশন আসছে? আর যদি আমরা বলি যে আমাদের সাথে আন্তর্জাতিক কোনো কানেকশন নেই, আজকে ইন্টারনেটের ব্যবহারটা আপনি দেখেন, এখন তো আপনাকে আইএস এর সাথে গিয়ে কথা বলতে হয় না, বা সাইনবোর্ড দিয়ে অফিস খোলার কোনো দরকার নেই। কাজে এই যে মডার্ন টেকনোলজি যেটা ব্যবহার হচ্ছে, এটা আমাদের ল এনফোর্সিং এর ক্ষেত্রে তাদের ব্যবহার খুব বেশি। এই যেটা বললাম যে হিজবুত তাহরির একটা আপনি ব্যান করে দিয়েছেন একটা, তারা অ্যানাউন্স করলো যে আমরা এত তারিখে এত সময় একটা সম্মেলন করব ইন্টারনেটের মাধ্যমে। এই ছবিগুলো তো আপনাকেও পাঠিয়েছে, আমাদের রিপোর্ট হয়েছে, আমাদের টেলিভিশনে আমরা সেটা রিপোর্ট করেছি এবং নিরাপত্তা বাহিনীর বক্তব্য নিয়েছি আমরা। আমার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়াস থাকবে, আমরা অনেক আমেরিকাতে অনেক কিছু হয়েছে সবাই তো ধরতে পারেনি, কোথায় 1 বছর পরে 3 বছর পরে 4 বছর পরে ধরা পড়ছে। তো আপনাকে ইনভেস্টিগেশন গুলো যদি আপনি তাহলে সেই দক্ষতার ঘাটতির দিকেই আপনি ইঙ্গিত, দক্ষতার ঘাটতি থাকলে আপনাকে ইন্টারন্যাশনাল হেল্প নিতে হবে। যেটা বললেন ডেটা নেই, এটা তো অনলি 3টা কান্ট্রি পুরো ওয়ার্ল্ডের এই ডেটা কালেক্ট করে থাকে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, আমি বোধহয় আপনার সময় নাই, আপনার সময় নেই, ব্রিটেন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সমস্ত ইন্টারনেটগুলোকে তারা হ্যাক করেছে, পার্টিকুলারলি এইসব দেশের। পাকিস্তান, আমি বাংলাদেশে করেছে কিনা আমি জানি না, নিশ্চয়ই করেছে। ব্রিটেন, তার কাছে ডেটা, তার কাছে কনভারসেশন, তার কাছে সবকিছু আছে। নিউজিল্যান্ড আমাদেরকে এই সিগন্যাল ইন্টেলিজেন্স দিয়ে আসছে। উইকিলিক নিয়েও সাইদ সাহেব তো পড়েছেন, অনেকে পড়েছেন, উইকিলিকে বিরাট একটা গন্ডগোল হয়েছিল নিউজিল্যান্ডের সেখানে। তার মানে আমার কাছে ডেটা না থাকে, তাহলে আমি যে ডেটাগুলো জোগাড় করতে পারছি এই কারণে যে আমার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যান্টি টেররিস্ট, এইসব ওয়ার্ল্ড অ্যান্টি টেররিস্ট ফোরামের মধ্যে। কাজে আপনি হেল্প নিতে তো কোনো অসুবিধা নেই। এখানে যদি হেল্প নেওয়া মানে আপনি আপনার দুর্বলতা দেখাবার তো বিষয় নয়। এখন আপনি যদি হাইড করতে চান যে এ আছে এ নাই ও নাই, বা ওদেরকে ডাকলে ওরা আবার অন্য খাতে নিয়ে যাবে। একদম লাস্ট কথাটা হচ্ছে যে আপনার রুল অফ ল and investigation has to be proper, otherwise you cannot get it. সাগর সাহেবের সঙ্গে একমত। তার সঙ্গে যোগ যেটা করতে চাই সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে আমাদের যারা মন্ত্রী আছেন এক একজন এক এক রকম কথা বলেন, এটা বন্ধ করেন। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই পর্যন্ত আমরা আসছি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মানে আমি তো মানে দায়িত্ব নিয়ে বলতে পারি বেশিরভাগ মন্ত্রী জানেন না কি হচ্ছে এবং কোথায় কি হচ্ছে, কিন্তু তারা কিন্তু বলে যাচ্ছে অবলোহিত ক্রমে, মানে বললে ব্রিফড হয়ে বলা না, একজন বলা যিনি ব্রিফড হবেন এবং তিনি ব্রিফ করবেন।
কারণ আপনি এক কথা বলছেন, উনি এক কথা বলছেন, আমি এক কথা বলছি, উনি এক কথা বলছেন। ইট ইজ এ কনফিউজিং, আর যে কোনো কনফিউজিং অবস্থা টেরোরিস্টদের হেল্প করে। শহীদ ভাই। জঙ্গিবাদ মোকাবেলার কথাটা বলছি। প্রথম বিবেচ্য বিষয় কি কি কারণে জঙ্গিবাদ উত্থান হয়। না, এখন তো আর সেটা বলার সময় নেই, যেহেতু শেষ আমি মিনিটে আছি আমরা। এক মিনিট শেষ করবো। আমি ভাবছিলাম যে রেডিক্যাল আর একটা দেশের অভ্যন্তরে কি কি উপাদানে দেশের অভ্যন্তরে জঙ্গিবাদকে আদর্শিকভাবে এবং কৌশলগতভাবে মোকাবেলা করা যায় তার ব্যবস্থা দেখতে হবে। তার জন্য শক্তিশালী অ্যান্টি টেররিস্ট এবং বহুমাত্রিক প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা দরকার, শক্তিশালী এবং দক্ষ। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।